নমস্কার দর্শকরা, খুলনাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা একটু একটু চিন্তা করার বিষয়, এবং সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আপনারা এটা নিয়ে ভাববেন। কারণ তবে তার আগে অনুরোধ, আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে পঞ্চায়েত মন্ত্রী রঞ্জন দাস শিলচরে একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই সাংবাদিক সম্মেলনে অনেক কথা বলেছেন। আমি সেগুলো এখানে আনছি না। তিনি আজকে যে কথাটা বলেছেন সেটা হলো পঞ্চায়েত নির্বাচন যেটা হবে এবার রাজনীতি মুক্ত থাকবে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে এবার কোনো ধরনের রাজনীতি হবে না। রাজনীতি মানে কি? রাজনীতি ছাড়া পৃথিবীর কিছুই হয় না। মানে রাজনীতি বলতে এখানে তিনি বোঝাতে চাইছেন যে কোনো দল থাকবে না, অর্থাৎ কোনো সিম্বল দিয়ে এবার রাজনীতি হবে না। এই বিষয়টা হলো যে সিম্বললেস, কোনো সিম্বল ছাড়া, যেমন এখানে বিজেপির প্রার্থী কে হলেন বা কংগ্রেসের প্রার্থী কে হলেন এসব বোঝা যাবে না, কারণ প্রতীকচিহ্ন ছাড়াই নির্বাচনটা হচ্ছে, যার জন্য এটাকে বলা হচ্ছে যে রাজনীতিহীন নির্বাচন। ৰিঅৰ্গেনাইজ কৰাৰ পিছত ৭ ছেপ্টেম্বৰৰ ভিতৰত ব্লক ৰিঅৰ্গেনাইজ হ'ব। এতিয়া উইদিন দ্য কনষ্টিটুৱেঞ্চি ব্লক থাকিব বা উইদিন দ্য কনষ্টিটুৱেঞ্চি পঞ্চায়ত থাকিব। আগতে কি আছিলে, এটা পঞ্চায়তৰ এটা পাৰ্ট বেলেগত আছিলে, এটা ব্লকৰ এটা পাৰ্ট আছিলে অন্য সমষ্টিত। বদৰপুৰ হেন ঠাইত আছিলে কি, মানে তিনিটা ব্লকৰ তেওঁলোকৰ সংযুক্ত এলেকা আছিলে। এতিয়া উইদিন দ্য ব্লক হ'ব। নাম্বাৰ অফ ব্লক আমাৰ মানে নাবাঢ়ে, নাম্বাৰ অফ পঞ্চায়তটো নাবাঢ়ে, এজ ইট ইজ থাকিব। আৰু সেইকাৰণে আমি এটা ফৰ্মুলা দিছোঁ যে যিহেতু ২০০১ চনৰ আধাৰত ডিলিমিশ্যন হৈছিলে আমাৰ বিধানসভা, সেইকাৰণে আমি পঞ্চায়তৰ ক্ষেত্ৰত আমি কৈছোঁ যে বেছ এপটো হ'ব লাগে ২০০১ চন হ'ব লাগে। আৰু ২০০১ চনৰ চেঞ্চাছ ভিলেজৰ আধাৰত কাছাৰত যিমান পপুলেশ্যন থাকিব ডিভাইডেড বাই দ্য নাম্বাৰ অফ পঞ্চায়ত। যদি ধৰক ৬০টা যদি পঞ্চায়ত আছে, ইয়াতে যদি ৬ লাখ যদি হয়, যদি ৬ লাখটোক ডিভাইড কৰিব, মানে ৬০ৰে ডিভাইড কৰিব, আৰু তেনেকৈ পপুলেশ্যনটো ভগাই লোৱাৰ কথা আমি। আৰু এইটো কৰাৰ পিছত ৭ ছেপ্টেম্বৰত ব্লক ৰিঅৰ্গেনাইজ হ'ব। তাৰপিছত ৭ৰ পৰা ১৭ তাৰিখলৈ কাৰোবাৰ যদি ক্লেইম এণ্ড অবজেকশ্যন থাকে এইবাৰ নিষ্পত্তি কৰা হ'ব। আৰু ১৮ তাৰিখে আমাৰ নটিফিকেশ্যন ওলাব, আৰু ওলোৱাৰ পিছত আমি ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনক আমি জমা দিম। আমি আশা ৰাখিছোঁ ডিচেম্বৰৰ মানে প্ৰথম ফৰ্টনাইটৰ ভিতৰত নিৰ্বাচনটো অনুষ্ঠিত কৰাৰ কাৰণে আমি সিদ্ধান্ত লৈছোঁ। আৰু এইবাৰ নিৰ্বাচনটো এটা ভাল নিৰ্বাচন হ'বলৈ গৈ আছে, যে মানে ৰাজনীতি মুক্ত, চিম্বল নাথাকে, মানে পলিটিক্স মুক্ত পঞ্চায়ত গঠন কৰাৰ কাৰণে গৈ আছোঁ। কাৰণ যিহেতু পঞ্চায়তৰ গ্ৰাম্য লেভেলৰ কাম কৰাৰ ক্ষেত্ৰত যদি পাৰ্টিবাজি হয় তেতিয়াহ'লে কি হয়, বহুত মানুহ ডিপ্ৰাইভ হয়, বহু অঞ্চল ডিপ্ৰাইভ হয়। সেইকাৰণে পলিটিক্স ফ্ৰী পঞ্চায়ত কৰাৰ কাৰণে আমি গৈ আছোঁ, যাৰ কাৰণে ৱাৰ্ড কমিশ্যনাৰ তাতে এমব্লেম নাথাকিব, আৰু যিহেতু তেওঁলোকে চিলেক্ট কৰিব। এই চিন্তাধারাটা পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বহু বছর আগে, প্রথম সিম্বল চালু হওয়ার আগে কিন্তু, আজ থেকে ধরুন ৪০-৪৫ বছর আগে কিন্তু এভাবেই নির্বাচনটা হতো। পঞ্চায়েত নির্বাচন রাজনৈতিক দল কোনো প্রার্থী দিত না, কিন্তু যারা জিতে আসতেন তারা দেখা যায় শাসক দলের নাম ভেড়াতেন। এটা আমরা দেখেছি। এটা ধরুন আজ থেকে ৩০-২৫ বছর আগে আপনারা যখন পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্টটা হয়নি, বা আগেও পঞ্চায়েত নির্বাচন অনেক বছর হয়নি রাজ্যে, যখন শুরু হলো তখন এটা প্রতীক চিহ্ন দেওয়া হয়েছিল, কোন দলের প্রার্থী সেটা ঠিক করা হয়েছিল। কিন্তু আগে এই পদ্ধতিটা ছিল না। আগে কি ছিল, তখন তো কংগ্রেসের রমরমা ছিল, সবাই যেতেন। কংগ্রেস বলতো না, আমার সিম্বল আমি কাউকে দেবো না, যারা জিতে আসবে আমার দলে এসে যাবে। এটা ছিল। যারা জিততেন তারা প্রথমেই চলে যেতেন কংগ্রেসে, তারপর যিনি হারলেন বা ২ নম্বর হলেন তিনিও কয়েকদিন পরে কংগ্রেসে চলে যেতেন। এইভাবে হতো, অর্থাৎ রাজনীতি মুক্ত হলেও আসলে রাজনীতিটা থেকে যেত। এখানে এবার হয়তো এটা বিজেপির ক্ষেত্রে ঘটতে পারে। তো গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন কিন্তু প্রতীক চিহ্ন ছিল, রাজনীতি ছিল, কংগ্রেস প্রার্থী, বিজেপি প্রার্থী, ইউডিএফ প্রার্থী ছিল। এবারে পঞ্চায়েত নির্বাচনে এগুলো থাকছে না, এবং পঞ্চায়েত নির্বাচন এবার হবে ২০০০ মাফ করবেন, পঞ্চায়েত নির্বাচন হবে এবছরের ডিসেম্বরের ভেতরে। এটাই জানালেন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস। এবং তিনি আরও জানালেন যে ২০০১ সালের জনগণনার উপর ভিত্তি করে এবার যে ডিলিমিটেশনটা পঞ্চায়েতের, সেটা হবে ২০০১ সালের জনগণনাকে ভিত্তি করে। তো এখানে আমি আসছি এখন আমার পুরোনো যে বিষয়টা, সেটা হলো যে আদৌ কি পঞ্চায়েতকে রাজনীতি থেকে মুক্ত করা যাবে? রঞ্জিত দাস বলছেন যে একটা স্থানীয় নির্বাচনে
রাজনীতি থাকার কথা না। আসলে এটা ঠিক কথা। লোকাল সেলফ গভর্নমেন্ট যে যে প্রকল্পটা নেওয়া হয়েছে আসলে কি, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল পুরসভাগুলো হলো লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন। এটা হলো ওই এলাকার লোকজন, তারা তাদের উন্নয়নটা কীভাবে করবেন সেটা তারা ঠিক করবেন, এবং এভাবেই এটা হওয়া উচিত ছিল। কিন্তু রাজনীতি কোনো জায়গায় ছাড়ে না, সব জায়গায় রাজনীতি থাকে। এমন কোনো জায়গা নেই যেখানে রাজনীতি ঢুকে না। আপনি আপনার বাড়িতেও দেখবেন রাজনীতি ঢুকে গেছে, কোনো না কোনোভাবে রাজনীতি ঢুকে গেছে, এবং সেই রাজনীতির সঙ্গে সঙ্গে দলীয় রাজনীতিও ঢুকে। একটা বাড়িতে দেখবেন 3 জন বিজেপি, 1 জন কংগ্রেস, 3 জন কংগ্রেসের 1 জন বিজেপি, মানে সব জায়গায় এই বিষয়টা থাকে। কোনো একটা দলের প্রতি মানুষের একটা আনুগত্য, একটা সমর্থন থাকে কোনো দলের প্রতি। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে কি রাজনৈতিক দলগুলো কি নাক গোলাবে না? ধরুন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, আর বিজেপি এবং কংগ্রেস, সিপিএম, তারপর এআইডিএফ এরা কি চুপচাপ বসে থাকবে না? নির্বাচন ওরা কি মানে বাড়িতে বসে থাকবে? নিশ্চয়ই না। আপনি দেখবেন এর মধ্যে সিম্বল ছাড়াও প্রত্যেকটি দল তাদের একজন প্রার্থী দেবে, এবং যে কোনোটা একটা নির্দিষ্ট সিম্বল দিয়ে প্রার্থী দেবে, এবং দাবি করা হবে যে তারপর যে আমরা আমাদের সমর্থিত প্রার্থীর এতটা আসন জিতে এসেছে, এই দাবি করা হবে। অর্থাৎ শেষ পর্যন্ত এখানে রাজনীতি থাকবে। কিন্তু একটা সুবিধা হয় কি, ধরুন কংগ্রেস সমর্থিত সবাই হেরে গেলেন বা বেশিরভাগ হেরে গেলেন, তখন বিজেপি বলতে পারবে না যে কংগ্রেস চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, বা বিজেপির ধরুন যাদেরকে পরোক্ষ সমর্থন দিয়েছে, এটা দেবেই, পরোক্ষ সমর্থন দিয়েছে, তারা অনেকগুলো আসনে হেরে গেলেন, তখন বিজেপিরও দায় পড়বে না এই হারের দায়টা মাথায় নেওয়ার। বলবে না আমাদের প্রার্থী কোথায়, কে হেরেছে না হেরেছে আমরা কি করব, আমরা তো কোনো প্রার্থী দিইনি, আমরা রাজনীতিতে ছিলাম না, বলবে। এতে সুবিধা হয় কি, এরপরেই আসছে অন্য যে নির্বাচনগুলো আসবে সামনে, 2026-এ যে বিধানসভা নির্বাচন আসবে, সেটাতে দলগুলির কোনো প্রভাব পড়বে না। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে বিজেপির, কারণ বিজেপি সরকারে রয়েছে। অ্যান্টি ইনকামেন্স যেটাকে বলে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সেটা বিজেপিকে সহ্য করতে হবে, কংগ্রেসকে নয়। এবং যদি কোনো কারণে যদি দেখা যায় যে পদ্মফুল প্রতীকচিহ্ন নেওয়ার পরে পঞ্চায়েতে বিজেপি খারাপ ফল করেছে, তাহলে এর প্রভাবটা কিন্তু পরবর্তী যে নির্বাচনগুলো আসবে সেটাতে পড়তে বাধ্য। যেমন আমরা গতবার দেখেছিলাম 2018 সালের নির্বাচনে বিজেপি কংগ্রেসের পরাজয়ের পর এর প্রভাবটা লোকসভা নির্বাচনে পড়েছিল, আমাদের এখানেও পড়েছিল, সারা রাজ্যে পড়েছিল। কংগ্রেসের লোকসভা নির্বাচনে অত্যন্ত বাজে ফলাফল হয়েছিল। তো ঠিক রাজনীতির ক্ষেত্রে এসব চিন্তাভাবনা করতে হয়। তাই এবার হয়তো বিজেপি সিম্বলে খেলার ঝুঁকিটা নিচ্ছে না, কারণ রাজনীতিতে অযথা ঝুঁকি নেওয়ার এটা কোনো নিয়ম নয়, কেউ নিতে চান না। তো সুতরাং সেই অর্থে যতটুকু বলছেন রঞ্জিত দাস, যেটা রাজনীতি মুক্ত একটা নির্বাচন হবে, সেটা সেটা কতটুকু সম্ভব? একটাই লাভ হবে, যে দলেরই ফলাফল খারাপ হোক তার দায় তার উপরে পড়বে না। যদি ফলাফল ভালো হয় তাহলেও তিনি দাবি করতে পারবেন না যে আমরা ফলাফল ভালো করেছি, যদিও ভালো হলে বলবে আমাদের সমর্থিত প্রার্থীরা অতটা আসনে জয়লাভ করেছে, এটা বলা হবে। কিন্তু অনেকগুলো ঝামেলা থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমি শাসক দলের কথা বলবো, বিজেপির কথা বলবো, অনেকটা ঝামেলা থেকে কিন্তু বেঁচে গেছে। টিকিট দেওয়ার ক্ষেত্রে যারা পেল না তারা অন্য একটা দলের সঙ্গে নির্দল দাঁড়িয়ে যায়, এবং জেলা পরিষদ হোক যা হোক, একটা মানে প্রচুর নির্দল দাঁড়িয়ে যায়। অনেক ক্ষেত্রে হারলেও সমস্যা, প্রার্থীকে জেতাতে হবে, জেতানোর জন্য তখন বিধায়কদের মাঠে নামতে হয়, সাংঘাতিকভাবে কাজ করতে হয়, দলের অনেক সময় মন্ত্রীদেরও এসে ভাষণ দিতে হয়। তো এত ঝামেলা থেকে এবার অনেকটা মুক্ত। কিন্তু তারপরেও ধরুন যিনি যে এলাকার বিধায়কের প্রার্থী হতে পারেন, তিনি তার কিছু লোককে চাইবেন জেতাতে, এ ধরনের কিছু ঘটনা ঘটবে। তাই আসলে কি হয়েছে, পঞ্চায়েত নির্বাচন আগেও কিন্তু অনেক আগে, যেটা আমি প্রথম দিকে বলেছি যে দলহীন নির্বাচন ছিল, কিন্তু সেই নির্বাচনগুলো প্রত্যক্ষভাবে দেখার সুযোগ আমাদের কারোর হয়নি। যেটা শুনেছি, যেটা আপনাকে আগে বললাম, যিনি জিতে আসছেন তাকেই প্রার্থী করা হতো, কিন্তু কোনো সিম্বল ছিল না। তো প্রথম আবার অনেকে আবার সিম্বল নিতেন, যেমন সিপিএমের প্রার্থীরা আবার সিম্বল ব্যবহার করছে, তবে সিপিএম দল হিসাবে নয়, প্রার্থী হিসাবে সাংঘের কাছ থেকে তারা থাকতো, এরকম ছিল। অনেক ক্ষেত্রে কংগ্রেসও সিম্বল দিত, কিন্তু কংগ্রেস দলের নাম লেখা থাকতো না, কংগ্রেসের সিম্বল ব্যবহার করা যেতে পারে। ঠিক সেরকমভাবে এবার বিজেপি বা কংগ্রেসের সিম্বল ব্যবহার করা হবে কিনা সেটা পরিষ্কার নয়, কিন্তু রঞ্জিত দাস যেটা বললেন যে সিম্বল ছাড়া নির্বাচন হবে। তো সিম্বল, এখন এই সিম্বল যে দেওয়া হবে প্রতীকগুলো, এটা কি জাতীয় রাজনৈতিক দলগুলোর যে প্রতীক চিহ্ন আছে সেগুলোর বাইরে দেওয়া হবে? এগুলো কিছু প্রশ্ন রয়েছে।
এবং রঞ্জিত দাস জানিয়েছেন যে ডিলিমিটেশন যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি এবার ডিলিমিটেশন করবে। সেই কমিটিতে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, যারা আছেন তারা সরকারি প্রতিনিধি। সব মিলিয়ে বিষয়টা এই দাঁড়াচ্ছে যে এই প্রথম সম্ভবত যে একটা দলহীন নির্বাচন এই প্রজন্মের ভোটাররা দেখতে যাচ্ছেন। দলহীন নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেটা কীরকম হয় না হয় সেটা পরের ব্যাপার। হয়তো এটা সফল প্রয়োগ হলে পুরসভাতে ওই বিষয়টা আসতে পারে। আসলে এখন যে অবস্থা তাতে কোনো দলই, বিশেষ করে শাসক দল, কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না। নাহলে কিন্তু সিম্বল থাকতো। তো সিম্বল না থাকায় আমরা এটাই বুঝতে পারি যে এবারে পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে আমরা ঠিক হাওয়াটা আগামীতে কোন দিকে যাচ্ছে সেটা আমরা আন্দাজ করতে পারবো না, যেটা অন্য নির্বাচনে করা যেত। কিন্তু নির্বাচন পরবর্তী কে কোন দলে যোগ দেয়, কোন প্রার্থী কী, সেটা একটা দেখার বিষয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যতই রাজনীতিহীন নির্বাচনের কথা বলা হোক, প্রত্যেক দলই তাদের কোনো না কোনো প্রার্থীকে পরোক্ষে সমর্থন করবে, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। কারণ পঞ্চায়েতের যে ক্ষমতার ভাগটা কোনো রাজনৈতিক দল এমনিতেই ছেড়ে দেবে কাউকে, এটা বিশ্বাস করা যায় না। কারণ পঞ্চায়েতের মাধ্যমে যতটুকু মানুষের জন্য কাজ করা যায় সেটা অন্য কোনো মাধ্যমে করা যায় না। এবং এটা কোনো রাজনৈতিক দল সহজে ছেড়ে দেবে, শুধুমাত্র প্রতীকচিহ্ন দিলাম না বলে ছেড়ে দেবে, এটা আমার বিশ্বাস হয় না। যারাই সরকারে থাকবে তারা চাইবে যে পঞ্চায়েত এবং জেলা পরিষদ তাদের নিয়ন্ত্রণে থাক, কারণ এতে তাদের যে ভোটাররা আছে তাদের কাছে কিছু সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়। এবং এক্ষেত্রে নিশ্চয়ই তারা চাইবে যে তাদের অনুগত যারা আছে তাদেরকে নির্বাচনে দাঁড় করিয়ে আনতে। একজন ধরুন বিজেপি সরকার আছে, একজন পাক্কা কংগ্রেসি, তাকে তো আর বিজেপি সমর্থন করবে না। তাদের দলের কোনো কেউ দাঁড়ালে তাকে বুঝিয়ে সুঝিয়ে যে কোনো সিম্বল দিকে দাঁড়িয়ে তাকে জেতানোর চেষ্টা করা হবে। এবং সেই চেষ্টা করা হবে। তখন এখানে তো বসে থাকবে না কংগ্রেস সভাপতি, এখন ধরুন বিজেপি সভাপতি বিমলেন্দু রায় কি বসে থাকবেন যে না মেহেরপুর জিপিতে সভাপতি জিপিতে নির্বাচন হচ্ছে, আমি বসে থাকবো? তবে রাজনীতিটা একটু অন্য জায়গায়, এটা একটু বোঝার কথা আছে আপনাদের। যেমন এবার সরাসরি পঞ্চায়েত নির্বাচন হবে, পঞ্চায়েত সভাপতি নির্বাচন হবে না। আগে কি ছিল, গাঁও পঞ্চায়েত সভাপতি নির্বাচন হতো আর 10টা ওয়ার্ড মেম্বার নির্বাচন হতো। এখন কি হয়েছে, সভাপতি নির্বাচন আর হবে না। এখন 10টা ওয়ার্ড নির্বাচিত, 10টা ওয়ার্ডের 10 জন নির্বাচিত হলেন, তারা তাদের মধ্যে সভাপতি কী হবেন ঠিক করবেন। পুরসভার মতো, পুরসভার তো আর সভাপতি নির্বাচন ডাইরেক্ট হয় না, সরাসরি হয় না। পুরসভার ওয়ার্ড কমিশনাররা মিলে একজনকে সভাপতি করেন, চেয়ারম্যান করেন। ঠিক কীভাবে গাঁও পঞ্চায়েতে এবার এই পদ্ধতিটা অবলম্বন করা হচ্ছে। এবং এক্ষেত্রে যে 10 জন জিতে আসবেন, এই 10 জনকে যে রাজনৈতিক দল টানতে পারবে, তখন গাঁও পঞ্চায়েতটা তাদের দিকেই থাকবে। 10 জন কেন করা হয়, কেন সরাসরি পঞ্চায়েত সভাপতি নির্বাচনটা এবার হচ্ছে না, এটা রঞ্জিত দাস বুঝালেন। দেখা গেছে যে একজন সভাপতি নির্বাচিত হয়ে গেলেন জনতার ভোটে সরাসরি, কিন্তু তিনি কাজ করতে পারছেন না, মেম্বাররা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছেন। এতে কি হয়, গাঁও পঞ্চায়েতের কাজকর্মে অসুবিধা হয়, বারে বারে হাইকোর্টের হস্তক্ষেপ করতে হয়। তো এই সমস্ত সমস্যা দূর করতে এই বুদ্ধিটা প্রয়োগ করা হয়েছে। এই 10 জন যে রাজনীতির বহির্ভূত থাকবেন এবং এই 10 জন যে তাদের মধ্যে একজনকে সভাপতি করবেন, সেটা তো যে দলীয় রাজনীতি থাকবে না তার কিন্তু কোনো ইঙ্গিত নেই। কোঅপারেটিভ নির্বাচনে আপনারা দেখেছেন ঘুরে ফিরে সেই রাজনীতি এসে যায়, বিজেপির কেউ নির্বাচিত হন অথবা কংগ্রেসের কেউ নির্বাচিত হন। সুতরাং যতটা সহজে পঞ্চায়েতকে রাজনীতি মুক্ত করার কথা বলা হচ্ছে ততটা হয় না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লোকাল সেলফ গভর্নমেন্ট হলেও রাজনীতির বাইরে এটাকে বের করা কোনো অবস্থায় সম্ভব হবে না, কেউ চাইলেও পারবেন না। নমস্কার।